আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ইন্ডিয়া ট্যুরের প্রতিবেদন, ভারতের সাথে সম্পর্কে তারেক রহমানের প্রথম পদক্ষেপ, দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু। পটুয়াখালী বিএনপি নেতার ছেলেকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ। জানাবো অর্থমন্ত্রী আমির খসরু, সরকারের উপর বিশাল ঋণের বোঝা রয়েছে। এবং সর্বশেষ জানাবো হাসিনা সহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে সরকারকে। আক্তার। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ইন্ডিয়া টুডের প্রতিবেদন, ভারতের সাথে সম্পর্কে তারেক রহমানের প্রথম পদক্ষেপ, দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু। বাংলাদেশ ও ভারতে দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর আজ থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের মাত্র 3 দিনের মাথায় এই সিদ্ধান্তকে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি শক্তিশালী সংকেত হিসেবে দেখা হচ্ছে। এই খবর দিয়েছে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শুক্রবার বিকেল থেকে সকাল থেকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন তাদের কনসুলার সেবা পুনরায় চালু করেছে। এর আগে গত ডিসেম্বর থেকে পর্যটন ও মেডিকেল ভিসা সহ অধিকাংশ ভিসা বন্ধ ছিল। এখন থেকে পর্যটন, চিকিৎসা ও অন্যান্য সকল ক্যাটাগরিতে ভারতীয়রা বাংলাদেশে যাওয়ার ভিসা পাবেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই ভারতের সঙ্গে বিদ্যমান অস্বস্তি দূর করার উদ্যোগ নিয়েছেন। উল্লেখ্য, গত ডিসেম্বরে ভারত বিরোধী ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর 2 দেশের সম্পর্কে চরম অবনতি ঘটেছিল। ওই ঘটনার জেরে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ এবং হিন্দু সম্প্রদায়ের উপর কথিত হামলার ঘটনায় কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছায়, যার ফলে উভয় দেশই ভিসা পরিষেবা স্থগিত করেছিল। বাংলাদেশের এই উদ্যোগের একদিন আগে সিলেটে নিযুক্ত ভারতীয় ঊর্ধ্বতন কনসুলার কর্মকর্তা অনিরুদ্ধ দায়েস জানিয়েছেন, ভারতও খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা স্বাভাবিক করবে। তিনি জানান, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হলেও পর্যটন সহ অন্যান্য ক্যাটাগরির ভিসা দ্রুতই চালু হবে। চলতি সপ্তাহে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে তারেক রহমানকে ভারত সফরের একটি আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সাবেক সরকার প্রধান শেখ হাসিনা বা ড ইউনূসের বৈদেশিক সফরের ধারার বাইরে গিয়ে তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে দিল্লিকে বেছে নেন কিনা এখন সেটি দেখার বিষয়। কূটনৈতিক মহলের মতে এই ভিসা পুনরুদ্ধারের ঘটনা 2 দেশের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ককে পুনরায় মজবুত করার প্রাথমিক ধাপ। পটুয়াখালী বিএনপি নেতার ছেলেকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ। পটুয়াখালীর বাউফল উপজেলায় চাঁদা দেওয়া বন্ধ করে দেওয়ার কারণে কালাইয়া দাসপাড়া নির্মাণ সামগ্রী মালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দোকান বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। সকালে উপজেলার কালাইয়া ধানহার সেতুর পশ্চিম পাশে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করা হয় বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এদিকে ধর্মঘটের খবর পেয়ে ওই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। তিনি চাঁদাবাজি বন্ধসহ দ্রুত ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে ব্যবসায়ীরা দোকান খুলতে রাজি হন এবং দুপুর 12টার দিকে দোকান খোলেন। ব্যবসায়ীদের অভিযোগ, দাসপাড়া ইউনিয়ন বিএনপির 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সৌরভ হোসেন পেদার ছেলে মোহাম্মদ শান্ত পেদাসহ কয়েকজন নিয়মিত চাঁদা নিতেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালাইয়া ধানহার সেতু সংলগ্ন পশ্চিম পাশে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় 32 জন ব্যবসায়ীর দোকান রয়েছে। তাদের রয়েছে দাসপাড়া কালাইয়া নির্মাণ সামগ্রী মালিক সমিতি। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রলার ও কার্গোতে করে ইট, সিমেন্ট, বালু, পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী এনে ব্যবসা করেন। প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20টি ট্রলার ও কার্গো এখানে আসে। প্রত্যেক ট্রলার ও কার্গো বাবদ ব্যবসায়ীদের 1000 থেকে 1500 টাকা চাঁদা দিতে হয়। সমিতির সাধারণ সম্পাদক মাসুদ টানা বলেন, গত বুধবার সন্ধ্যার দিকে জরুরি সভা করে সিদ্ধান্ত নিয়েছেন তারা আর চাঁদা দিবেন না। এতে ক্ষুব্ধ হন শান্ত। গত বৃহস্পতিবার সকালে শান্ত বেদা নিতে আসলে সভাপতি মুস্তাফিজুর রহমান চৌধুরী চাঁদা দিতে অবরতা প্রকাশ করেন। তখন তাকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেন শান্ত। পরে এ নিয়ে থানায় অভিযোগ করা হলে শান্ত আরও ক্ষুব্ধ হন। সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, শান্তর কাছে সবসময় অস্ত্র থাকে, এই কারণে ভয়ের মধ্যে আছি। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
অভিযোগ প্রসঙ্গে জানতে শান্তর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার বাবা বিএনপি নেতা সোহরাব হোসেন পেদা বলেন, দাসপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজমের কাছ থেকে 40,000 টাকার জলমহল কিনেছি। এই কারণে শান্ত ট্রলার প্রতি 200 টাকা করে নেয়। এটা কোনো চাঁদাবাজি নয়। উপজেলা ভূমি কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কালাইয়া ও দাসপাড়া খাল জলমহল হিসেবে কাউকে ইজারা দেওয়া হয়নি। বিএনপি নেতা আলী আজমের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার আসনে কোনো চাঁদাবাজি চলবে না। ব্যবসায়ীরা অবশ্যই নির্বিঘ্নে ব্যবসা করবেন। প্রয়োজনে জীবন বাজি রেখে চাঁদাবাজ মুক্ত বাউফল গড়ে তুলবে। পটুয়াখালী সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাহুর বলেন, সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থমন্ত্রী আমির খসরু, সরকারের উপর বিশাল ঋণের বোঝা রয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত আমলে বিপুল ঋণ নেওয়া হলেও তা কোনো ভালো প্রকল্পে ব্যয় হয়নি। ফলে এই সরকারের উপর বিশাল ঋণের বোঝা রয়ে গেছে। শেয়ার বাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, শেয়ার বাজার নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। তা বাস্তবায়ন হলে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে, আস্থা ফিরে আসবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত হবে। এসব লক্ষণীয়। সরকার এভাবে বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি। কর্মসংস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থান। উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে এই সংকট মোকাবেলা সম্ভব। দায়িত্ব নেওয়ার পর প্রথম চট্টগ্রাম সফরের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ভালো লাগছে। আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। নির্বাচিত সংসদ সরকার আছে। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সবাইকে একসাথে কাজ করতে হবে। চট্টগ্রামের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এর আগে বেলা 11টার দিকে তিনি চট্টগ্রাম পৌঁছে পাহাড়তলী থানার উত্তর কাতলির নাজিরবাড়ির পারিবারিক কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন। পরে নগরের মেহেদিবাগে নিজ ভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কৌশল বিনিময় করেন। হাসিনা সহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে সরকারকে। আক্তার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতকদের দেশে ফেরত এনে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। তিনি বলেছেন, বিএনপি সরকারের কাছে আমরা আহ্বান জানাব, শেখ হাসিনা সহ যারা ফাঁসির আসামি আছে, যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছে, তারা বিদেশে যেখানেই থাকুক না কেন তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তির কার্যকর করতে হবে। এই দায়িত্ব নির্বাচিত সরকারের প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। আজ ট্রাইব্যুনালের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রসিকিউশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি এ দাবি জানান। আক্তার হোসেন বিএনপি সরকারের কাছে আহ্বান জানিয়ে আরও বলেন, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মন্থ গতিতে না আসে, কোনোভাবেই যেন বিচার বাধাগ্রস্ত না হয়, বরং এই বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট প্রয়োজন তা দিতে হবে। আমরা আহ্বান জানাই, যে ঘটনাগুলোতে এখনো মামলা হয়নি সেগুলোতে যারা আসামি হবে তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইন কানুন মাথায় রেখে আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা করে দেশে ফিরিয়ে নিয়ে এসে যাতে বিচারের মুখোমুখি করা হয়। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথের বিষয়ে আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে এবারে নির্বাচন অনুষ্ঠিত হল। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটা অংশ অর্থাৎ জাতীয় সংসদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন না। এই বিষয়টা আমাদের সামনে স্পষ্টত তুলে ধরে যে বিষয়টা তাদের ক্ষমতা গ্রহণের জন্য পছন্দসই তারা শুধুমাত্র ততটুকু মানবেন, আর যেটা তাদের ক্ষমতাকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারে সেই অংশগুলোকে তারা বাদ দিয়ে দিবেন। এ ধরনের একটা মনোভাব তারা প্রথম থেকে প্রকাশ করেছেন। আক্তার হোসেন আরও বলেন, আমরা জানি শুরুতেই সংস্কারের বিপক্ষে তার অবস্থান ছিল। সংস্কার কমিশনে তারা সংস্কারের বিপক্ষে ছিল। যখন হ্যাঁ এবং না ভোটের ক্যাম্পেইন চলে, ছাত্রদল তাদের অফিসিয়াল পেজে না ভোটের ক্যাম্পেইন করেছে, তাদের বুদ্ধিজীবীরা না ভোটের ক্যাম্পেইন করেছে। শেষে গিয়ে জনচাপে পড়ে তারেক রহমান রংপুরে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে তার বক্তব্য উপস্থাপন করেছেন। এত বড় বৃহৎ জনগোষ্ঠীকে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, জনচাপে পড়েই তারা এটা আর পারবে না। তারা জল ঘোলা করে জনচাপে সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে বাধ্য হবে। আক্তার হোসেন আরও বলেন, দুটি মামলায় ট্রাইব্যুনাল তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। সেই বিষয়ে খোঁজ নিতে ট্রাইব্যুনালে এসেছিলেন। তার মধ্যে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতা এবং অপরটি হচ্ছে 2021 সালে মতিবিরোধী আন্দোলন চলা হত্যাকাণ্ড। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।